দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গেম অনে, সাথে আছি আমি আবরার আল দাইয়ান। প্রতি শুক্রবার আমরা গেম অন নিয়ে রাত 8টায় থাকছি আপনাদের সঙ্গে। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের ডারউইন টেস্ট নিয়ে, যেখানে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে। এছাড়াও নানা প্রসঙ্গে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এম কায়সার। কায়সার ভাই, আপনাকে নিউজ 24 এ স্বাগত। ধন্যবাদ আপনাকে। আসলে একটা চমৎকার টেস্ট ম্যাচ চলছে, যেটা শুরুর আগে আসলে নিশ্চয়ই আপনিও আমাদের মতন চিন্তাও করতে পারেননি যে বাংলাদেশ এভাবে ফাইট ব্যাক করবে। কেমন দেখছেন বাংলাদেশের ম্যাচটা সোফার? আপনার মুখের হাসি বলে দিচ্ছে যে বাংলাদেশ খুব ভালো খেলছে এই ডারউইন টেস্টে। এবং একটা যেটা আপনি বললেন যে শুধু আমি না, আপনি এই টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে বাংলাদেশ যে প্রস্তুতি একটা ম্যাচ খেলেছিল, সেই প্রস্তুতি ম্যাচে আপনি জানেন যে খুব বাজে পারফরমেন্স আমাদের হয়েছিল। 53 অল আউট আমরা হয়ে গিয়েছিলাম। এবং আরেকটু পেছনে ফিরে যাই, আপনি দেখবেন যে যখনই অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট প্রসঙ্গ আসে, তখন সেই 23 বছর আগের সেই কাহিনীতে আমরা কিন্তু ফিরে যাই। সেই দুটো টেস্ট ম্যাচ আমরা খেলেছিলাম ডারউইনে এবং কেয়ার্নসে, যেখানে সব খুব বেশি ম্যাচ খেলা হয় না। বাংলাদেশ যখন ম্যাচ খেলেছিল সেখানে সেই ভেন্যুর কিন্তু আপনার ডেবু হয়েছিল, প্রথম ম্যাচ টেস্ট ম্যাচ সেটাই ছিল সেখানে। 23 বছর পরে তারপরে খুব সম্ভবত 2004-এ আরেকটা টেস্ট ম্যাচ খেলেছিল, তারপর আর কোনো টেস্ট ম্যাচ সেখানে হয়নি। বাংলাদেশ এবারও খেলতে যখন গিয়েছে তখন সেই স্মৃতিটা দুঃস্মৃতিটা মনে করিয়ে দিয়েছিল যে বাংলাদেশ সেই সফরে দুটো টেস্ট ম্যাচ 2.5 দিনের মধ্যে কিন্তু শেষ হয়ে গেছিল, দুটো ম্যাচই 2.5 দিনে শেষ হয়ে গেছিল এবং বাংলাদেশ ইনিংস ব্যবধানে হেরেছিল। নো কম্পিটিশন, কোনো ধরনের কোনো প্রতিযোগিতা হয়নি, বাংলাদেশ পারেনি। এবার পারবে কিনা এই প্রসঙ্গটা উঠেছিল যে 23 বছর পরেও বাংলাদেশ কি আগের মতোই রয়েছে কিনা, সেটার একটা প্রসঙ্গটা আরেকটু উঠেছিল। কারণটা হলো যে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ যখন আপনি ক্রিকেট অস্ট্রেলিয়ার দলের সঙ্গে আপনার মাত্র 53 রান অল আউট হয়ে একটা ম্যাচ হেরে গিয়েছিল। তো তাও 3 দিনের একটা ম্যাচ, প্রস্তুতি ম্যাচ, যেখানে আপনি একটু ভালো ব্যাটিং করলে কিন্তু ইজি সেই ম্যাচটা সেভ করা যেত বা একটা ড্র হওয়া যেত। কিন্তু বাংলাদেশের ব্যাটিংটা নিয়ে এক ধরনের দুর্বলতা ছিল, মানে সবসময় এক ধরনের আশঙ্কা ছিল। বলা হচ্ছিল যে বাংলাদেশের এই টেস্ট ম্যাচে বোধহয় হয়তো 2 দিনে বাংলাদেশ শেষ হয়ে যাবে। ওয়ারেজ এখন যে জায়গায় বাংলাদেশ দাঁড়িয়ে রয়েছে সেই ম্যাচটায় বাংলাদেশ টেস্ট ম্যাচ জিতে যেতে পারে, এরকম একটা সম্ভাবনার মধ্যে রয়েছে। এটা হয়েছে কি কারণে? হয়েছে একটাই কারণে, সেটা হলো যে বাংলাদেশ এবারের টেস্ট সিরিজ যে খেলতে গিয়েছিল সেটা শুধুমাত্র তারা খেলা দেখার জন্য যায়নি, অন্যের খেলা দেখার জন্য যায়নি বা পার্টিসিপেটরি দল হওয়ার জন্য যায়নি। তারা কিন্তু গিয়েছে সেখানে নিজেদের, মানে আপনার আমি বলবো যে নিজেদের যে এক ধরনের প্রতিভা রয়েছে বা নিজেদের যে বাংলাদেশ সক্ষমতা যেটা রয়েছে এই টেস্ট ক্রিকেটে যে আমরা ভালো করছি সেটার একটা দেখানোর তাগিদ তাদের মধ্যে ছিল এবং তারা সেটা খুব ভালো মতো কিন্তু দেখাতে পেরেছে। প্রথম দিন দেখুন আপনি, দুর্দান্ত বোলিং হয়েছে আমাদের, অস্ট্রেলিয়া 198 রানে অল আউট হয়ে গিয়েছে। দ্বিতীয় দিন আমরা ব্যাটিংটা যখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল ব্যাটিং এর আপনার শক্তি দেখানোর, সেটা কিন্তু আমরা দেখাতে পেরেছি এক্সেলেন্ট কায়দায়। এই টেস্ট ম্যাচের এখন পর্যন্ত 6টা সেশন হয়েছে, এই 6 সেশনের মধ্যে কিন্তু 5টা সেশনে আমরা ফুল ডমিনেট করেছি। এবং আজকের শেষ সেশনে, যেটা অনেকে হয়তো বলবেন যে পুরোপুরি অস্ট্রেলিয়া ডমিনেট করেছে, কিন্তু আমি সেটা মানতে নারাজ। কারণটা হলো যে তারা 3টা উইকেট তুলে নিয়েছে, কিন্তু আমি মনে করি যে সেই শেষ সেশনের শেষ ভাগটাও কিন্তু বাংলাদেশের। যখন আপনি মেহেদি মিরাজ এবং হাসান মাহমুদের যে পার্টনারশিপটা, যেটা 43 রানের পার্টনারশিপ হয়েছে অপরাজিত, কিন্তু তার চেয়ে বড় বিষয় 43 রান করতে তারা 25 ওভার পর্যন্ত খেলেছেন। সো তাদের মধ্যে কিন্তু আপনি স্বীকৃত ব্যাটসম্যান শুধুমাত্র হাসান মাহমুদ, মেহেদি মিরাজ। হাসান মাহমুদ যে ব্যাটিংটা এত ভালো পারেন সেটা কিন্তু আমরা এখন এখানে দেখতে পাচ্ছি। হাসান মাহমুদের ডিফেন্স নিয়ে যদি কিছু বলতেন। না, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যে প্লে দ্য গেম অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন। তিনি যদি এরকম দরকার হতো যে আমাদেরকে এখন দ্রুত রান তুলতে হবে, দেখতেন যে তিনি কিন্তু স্ট্রোক খেলতেন, হয়তো রান সেরকম ভাবে করতে পারতেন। কিন্তু যে কায়দায় তিনি খেলেছেন তাতে বোঝা যাচ্ছে যে দুটো জিনিস, একটা হলো যে তিনি ব্যাটিংটা পারেন, ব্যাটিংয়ের নবিশ নন, এক নাম্বার 2 হলো যে তিনি জানেন যে দলের প্রয়োজনে তাকে কিন্তু এখন ব্যাটসম্যান হতে হবে। আগের দিন তিনি বোলিং এ দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন, এখন ব্যাটার হিসেবে সেটা এক্সেলেন্ট পারফরমেন্স তিনি করছেন। সো এটাই অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আপনাকে দল হিসাবে খেলতে হবে। আপনার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স কেমন জিনিস সেটা বড় বিষয় না, বা আপনি ইন্ডিভিজুয়াল কোন ক্ষেত্রে দক্ষ সেটাও বড় বিষয় না। বড় বিষয়টা হলো যে দলের যখন যেটা প্রয়োজন সেটা যদি আপনি করতে পারেন, সেটাই মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ হবে। আপনি দেখবেন যে মেহেদি মিরাজও কিন্তু তাই। মেহেদি মিরাজও যখন দেখেছেন যে উইকেট পড়ে যাচ্ছে, তখন তার একটাই কাজ ছিল যে আর উইকেট না হারানোটা, এবং আরেকটা উইকেট যদি পড়ে যেত হয়তো তখন আপনি বলতে পারতেন যে এই সেশনটা পুরোপুরি অস্ট্রেলিয়া ডমিনেট করেছে। কিন্তু এই দুজনের যে অপরাজিত রয়েছেন, তাতেই বোঝা যাচ্ছে যে বাংলাদেশের ব্যাটিং লেজে যারা রয়েছেন তারাও কিন্তু ভালো ব্যাটিং জানেন। আমরা জানি যে এর আগে আমরা দেখেছি তাইজুল ইসলাম ক্যান ব্যাট, তাসকিনও কিন্তু ভালো ব্যাট করতে পারেন। সো সবকিছু মিলে মানে এই টেস্ট ম্যাচে বাংলাদেশের ব্যাটিং বোলিং যেরকম ভাবে হওয়ার কথা ছিল, এক্সেলেন্ট কায়দায় তারা সেটা দেখিয়েছে, যেটার জন্য খুব সম্ভবত, আমি আবার বলবো যে খুব সম্ভবত অস্ট্রেলিয়া প্রস্তুত ছিল না। এবং আপনার আমার মতো আরো অনেক জন যারা ক্রিকেট নিয়ে কাজ করেন তারাও হয়তো এত বেশি আত্মবিশ্বাসী ছিলেন না যে বাংলাদেশ এই পর্যায়ে চলে যেতে পারে। দ্বিতীয় দিনের ব্যাটিংটা নিয়ে আসলে আমরা বিস্তারিত আলোচনা করছিলাম। আমাদের হাতে একটা প্রতিবেদন আছে, বাংলাদেশ দল আসলে দ্বিতীয় দিন যেভাবে ব্যাটিং করেছে সেটা নিয়ে একটি প্রতিবেদন আমরা একটু দেখে আসতে চাই।
প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও অস্ট্রেলিয়ার মাটিতে দাপট বাংলাদেশের। তানজিদ তামিমের ইতিহাস গড়া সেঞ্চুরি আর অধিনায়ক নাজমুল শান্তের 84 রানে ভর করে দারুণ দিন কাটিয়েছে টাইগাররা। মাঝে 3 উইকেট তুলে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল অজিরা, তবে মিরাজ হাসানের প্রতিরোধে দিন শেষে আবারও চালকের আসনে বাংলাদেশ। দ্বিতীয় দিনের শুরুটাও টাইগারদের দখলে। মমিনুল আর তানজিদ তামিমের ব্যাটে অজি বোলারদের উপর চাপ বাড়তে থাকে। দ্বিতীয় উইকেটে 102 রানের জুটি। অস্ট্রেলিয়ার মাটিতে যে কোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ, তবে হাফ সেঞ্চুরির আগে থামেন মমিনুল হক। 49 রানেই বিদায় নেন তিনি। তবে থামেননি তানজিদ তামিম। 188 বলে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি দেখা পান এই ওপেনার। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের কোনো ব্যাটারের এটি প্রথম টেস্ট সেঞ্চুরি। 101 রানের দুর্দান্ত ইনিংসের পর অবশ্য থামতে হয় তানজিদ তামিমকে। অন্যদিকে শান্ত এগোচ্ছিলেন সেঞ্চুরির পথে, তবে হেজেলউডের বলে 84 রানে আউট হন টাইগার কাপ্তান। শান্ত ফেরার পর ম্যাচে উত্তেজনা বাড়ে। মাত্র 11 রানের ব্যবধানে 3 উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা। মুশফিক 36 ও ইনজুরি থেকে ফেরা লিটন দাস আউট হন 0 রানে। অস্ট্রেলিয়ার জন্য বাধা হয়ে ওঠে টাইগার লোয়ার অর্ডার। মেহেদী মিরাজ ও হাসান মাহমুদের অবিচ্ছিন্ন 43 রানের জুটি ফের স্বস্তি ফেরায় বাংলাদেশ শিবিরে। দিন শেষে 6 উইকেটে 356 রান বাংলাদেশের, লিড 153। তৃতীয় দিনে লক্ষ্য একটাই, লিড আরও বড় করা। তাসবিহ শরণ, নিউজ 24। নিঃসন্দেহে আসলে ছবিগুলির মতোই সুন্দর ছিল বাংলাদেশের ব্যাটিং ইনিংস। একটা জিনিস বরাবরই বাংলাদেশের ক্রিকেট টিমকে নিয়ে আলোচনা হয়, সেটা হচ্ছে যে যেদিন আমাদের বোলিংটা ভালো হয় সেদিন ব্যাটিংটা ভালো হয় না, ব্যাটিং ভালো হলে ফিল্ডিংটা ভালো হয় না। এই প্রথম মনে হয় আমাদের দুইটা সেক্টরে আমরা আসলে চমৎকার খেলেছি। ব্যাটিংটা নিয়ে স্পেশালি যদি বলতেন যে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের ব্যাটিংটা কেমন দেখলেন? তার আগে আপনার বলে রাখি, সেটি হলো যে ম্যাচ কিন্তু এখনো শেষ হয়নি, এখনো কিন্তু ম্যাচের প্রথম ইনিংস চলছে, দ্বিতীয় ইনিংস বাকি রয়েছে। সো অস্ট্রেলিয়া যে দল, সেই দল কিন্তু আপনি খুব দ্রুত আপনি দেখবেন যে রিগ্রুপ হতে পারে, তারা যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে। আমি বেশি দূর যাব না, উদাহরণ হিসেবে কিন্তু এই দু দলেরই একটা এর আগে যে টেস্ট ম্যাচ হয়েছিল সেই টেস্ট ম্যাচের কথাটা বলি। 2005 সালে যে টেস্ট ম্যাচ হয়েছিল ফতুল্লায়, সেই ম্যাচটা আমি নিজে কভার করেছিলাম মাঠে বসে। সেখানে বাংলাদেশ কিন্তু লিড পেয়েছিল। প্রথম দিন বাংলাদেশ 356 রানের মতো করেছিল, প্রথম দিনেই 356 রানের মতো করেছিল, এবং সেই ম্যাচে বাংলাদেশ প্রথম ইনিংসে লিডও পেয়েছিল। সেই লিডের মাত্রা কত জানেন? সেই লিডের মাত্রা ছিল 156 রান। তারপরেও বাংলাদেশ সেই ম্যাচটা হেরে গিয়েছিল, কারণ দ্বিতীয় ইনিংস বলে ক্রিকেটে একটা কথা রয়েছে। সেই দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ভালো ব্যাটিংটা করতে পারেনি। প্রথম ইনিংসে লিড নিয়েও দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং না করার কারণে বাংলাদেশ সেই ম্যাচটা হেরে গিয়েছিল। এ কারণে আমি বলছি যে এই ম্যাচে এখন পর্যন্ত প্রথম দুদিন বাংলাদেশের খুবই দাপুটে কেটেছে, কিন্তু এখন পর্যন্ত ম্যাচের অনেক কিছু বাকি রয়েছে। যেভাবে আপনি বলছিলেন যে এই ম্যাচের আজকে ব্যাটিংটা আমাদের এক্সেলেন্ট ব্যাটিংটা হয়েছে, বিশেষ করে সকালের সেশনটায় যখন মমিনুলকে আমরা হারালাম, তখন আপনি একটা বড় পার্টনারশিপ খুব বেশি প্রয়োজন ছিল। মমিনুলের সঙ্গে 100-এর পার্টনারশিপটা করেছেন তানজিদ, এবং তারপরে মমিনুল যখন 49-এ আউট হয়ে গেলেন, তখন নাজমুল হাসান শান্তর সাথে যে তানজিদের যে ব্যাটিংটা ছিল, আমি মনে করি যে এই ব্যাটিংটাই পুরো একটা বড় মানে একটা প্রমাণ করতে পেরেছে যে অস্ট্রেলিয়ার এই বোলিংটাকে বাংলাদেশের ব্যাটাররা, বিশেষ করে টপ অর্ডার ব্যাটাররা মানে ফেস করতে পারেন এবং খেলতে পারেন। শুধু যে ডিফেন্স করতে পারেন তা না, রানও করতে পারেন। এবং এই উইকেটে আপনি শুধু ডিফেন্স করে টিকতে পারবেন না, আপনাকে রানও করতে হবে, যে কাজটা খুব চমৎকার করে দেখিয়েছেন আপনার আমাদের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। এবং 50-র পরে যে ইনিংসটা খেলেছেন তানজিদ তামিম, সেটা একজন ওপেনারের জন্য পারফেক্ট একটা ইনিংস। দেখুন, তিনি কিন্তু খুব, আমরা জানি যে একটু মারকুটে ব্যাটসম্যান, তিনি টি20 এবং ওয়ানডেতেও খেলেন এবং খুবই একটু পিটিয়ে খেলেন বা কম বলে বেশি রান করতে ওস্তাদি এক ধরনের দেখান তিনি। কিন্তু এখানে তিনি যেটা করেছেন সেটা হলো যে আপনি খুবই ধৈর্য নিয়ে খেলেছেন, বিশেষ করে হাফ সেঞ্চুরির পরে খুবই ধৈর্য নিয়ে খেলেছেন এবং 5 ঘন্টার মতো ব্যাট করেছেন। তো একজন ওপেনারের ঠিক যেরকম ভাবে খেলা উচিত, যে আপনি ধৈর্য নিয়ে খেলা উচিত, একটা ক্লাসিক ব্যাটিং এর যে নমুনা, সেটা তিনি করে দেখাতে পেরেছেন খুব চমৎকার ভাবে। হয়তো অনেকে বলবেন যে সেঞ্চুরির পর তিনি আউট হয়ে গিয়েছেন, ক্রিকেটে এই ধরনের ঘটনা ঘটে। কারণটা হলো যে সেঞ্চুরির পর তিনি একটু রেস্ট নিয়েছিলেন, একটু পানি খেয়েছিলেন, ফলে তার কনসেন্ট্রেশনটা বা ফোকাসটা কিছুটা একটু ব্রেক হয়েছিল। সেখান থেকে হয়তো তিনি পরবর্তী যে শট তিনি খেলেছেন, দেখতেন যে আপনি সেঞ্চুরির আগে হয়তো এই ধরনের শট তিনি বা এই ধরনের ঝুঁকি তিনি নিতেন না, একটা শটস খেলে ফেলেছেন। তারপরেও হি ডান ইজ ডিউটি, কোনো সন্দেহ নেই, এবং ক্যাপ্টেন নিজেও কিন্তু তার ভালো ভূমিকাটা পালন করেছেন। 84 রান, এটা হয়তো এটা হাফ সেঞ্চুরি হিসাবে কাউন্ট হবে, কারণটা হলো যে তার কিন্তু তারপর আমি মনে করি যে এটা সেঞ্চুরিটা হলে ভালো হতো, কোনো সন্দেহ নেই, তাহলে দেখতেন যে বাংলাদেশ আরো বড় অবস্থানে থাকতে পারতো।
তারপরে আমার কাছে মনে হয় যে ব্যাটসম্যানদের যে কাজটুকু করা উচিত ছিল তারা সেই কাজটা খুব ভালো মতো করতে পেরেছেন, এবং করতে পেরেছেন বলেই কিন্তু লিটন দাস 0 রান করেছেন, তারপরে এই ব্যর্থতাটা কিন্তু বা প্রেশারটাকে কিন্তু ফিল হচ্ছে না। সো 11 জনের মধ্যে সবাই যে ভালো ব্যাটিং করবেন তা না, কিন্তু যাদেরকে যে সুবিধাটা পাবেন, যারা উইকেটে সেট হয়ে গিয়েছেন, তারা যদি বড় একটা ইনিংস খেলে দিতে পারেন তাহলে দেখবেন যে বাকিদের কাজটুকু কমে যায়, বা আপনি অনেক অংশে কিন্তু আপনার দলের কাজটুকু খুব সহজ হয়ে যায়। সো এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে বাংলাদেশ খুবই ভালো ব্যাটিং করেছে। তারপরও তৃতীয় দিনের ফার্স্ট সেশনটায় যদি বাংলাদেশ উইকেট লেস ছাড়া অথবা একটা উইকেট পড়লেও কিন্তু এখানে যদি আমাদের রানটা আপনার লিডটা যদি 200 প্লাস যদি হয়ে যায়, তাহলে দেখবেন যে এই ম্যাচে বাংলাদেশ অনেক অনেক ভালো পজিশনে পৌঁছে যাবে। টপ অর্ডার নিয়ে কথা বলছিলাম, তানজিদ তামিমকে যখন আসলে টেস্ট স্কোয়াডে ইনক্লুড করা হয় সেই প্রেস কনফারেন্সে আমি ছিলাম। নির্বাচকদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে আসলে বাজ বলের কথা মাথায় রেখেই কি তানজিদ তামিমকে টেস্টে নেওয়া হয়েছিল কিনা। আজকে তানজিদ তামিম স্টেপ আউট করে সামনের দিকে এসে যেভাবে আসলে হ্যাজেলউড স্টার্কদের পিটাচ্ছিলেন, কোনোভাবে কি মনে হচ্ছে যে বাংলাদেশ আসলে ওই বাজ বলের টেস্ট ক্রিকেটে ইন করলো কিনা? না, এখন আমার মনে হচ্ছে না। কারণটা হলো যে বাসবল ক্রিকেট মিন্স আপনাকে দেখবেন যে আপনি টি-20 স্টাইলে খেলবেন বা ওয়ানডে স্টাইলে খেলবেন, সেটা কিন্তু তাকে কখনো সেরকম ভাবে মনে হয়নি। তিনি যে স্টেপ আউট করে খেলছিলেন, সেই স্টেপ আউটের অন্যতম কারণটা হলো যে ব্যাটসম্যানদের লেন্থ এবং লাইনটা আপনি নষ্ট করার জন্য এই কাজটুকু করবেন। এই বোলারদের লাইন এবং লেন্থ নষ্ট করার জন্য অনেক সময় ব্যাটসম্যানরা এই কাজটুকু কিন্তু করে থাকেন, এবং সেটা তিনি করেছেন, খুব দক্ষতার সঙ্গে করেছেন। এই কারণে আপনি দেখবেন যে অস্ট্রেলিয়ার বোলিং যেটা হয়েছে সেটা হলো যে তারা কখনোই কিন্তু একটা নির্দিষ্ট চ্যানেলে বল করতে পারেননি, এবং এই ধরনের উইকেটে আপনি যদি সাফল্য তুলে নিতে চান তাহলে আপনাকে একটা নির্দিষ্ট প্ল্যানিং এর থেকে একদম একই চ্যানেলে বল করতে হবে, যাতে আপনি হয়তো ব্যাটসম্যান সেখান থেকে দুটো শটস খেলতে পারেন, একটা বাউন্ডারি আসবে কিন্তু আপনি উইকেট ঠিকই তারা পেয়ে যাবে। এটা তারা করতে পারেনি। এর অন্যতম কারণটা হলো যে তাদের লাইন লেন্থটা একটু নষ্ট করে দিয়েছেন তানজিদ তামিম নিজেই, মানে কোনো সময় যাতে বোলাররা চড়াও হতে না পারেন, এইটাও একটা বড় টেন্ডেন্সি কিন্তু, যে আমি চড়াও হব, বোলারকে আমি কিন্তু মানে অথরিটি নিতে দেব না। সো অথরিটি যদি আমার কাছে থাকে তাহলে দেখবেন যে ম্যাচের কন্ট্রোলটা আমার কাছে থাকবে। বাংলাদেশ ঠিক এই কাজটুকু করেছে। বাংলাদেশের ব্যাটিং লাইনটা এখানে কন্ট্রোল উইথ কমান্ড, এই দুটো জিনিসই ব্যাটসম্যানরা খুব ভালোভাবে করেছেন। ক্যাপ্টেনকে নিয়ে একটু কথা বলতে চাই। ক্যাপ্টেন আসলে যখন বাংলাদেশ বোলিং করছিল তখন অনবদ্য ক্যাপ্টেন্সি করেছে, এবং ব্যাট হাতে যখন এসেছে মমিনুল হক যখন 49 আউট হয়ে গেল, এরপর একটা অ্যাঙ্কারিং রোল প্লে করার নাজমুল শান্ত সেটা চমৎকারভাবে করেছে। 84 রানের একটা ইনিংস আপনি বলছিলেন যে সেটা আসলে 50 হিসাবেই কাউন্ট হবে, যেহেতু নামের পাশে 3 নাম্বার ডিজিটটা নেই। অধিনায়ক শান্তকে এই টেস্টে সোফার কেমন দেখলেন? ভেরি গুড। দুটো কারণে তাকে দেখেছি, সেটা হলো যে ব্যাটিংটা তিনি এক্সেলেন্ট ব্যাটিং করেছেন, কোনো সন্দেহ নেই, এবং আগের দিন যে তিনি তার বোলারদেরকে কখন কিভাবে ইউজ করতে হবে সেটাও খুব চমৎকার করে দেখিয়েছেন। শুধু সেটা না, আপনি দেখবেন যে অস্ট্রেলিয়ার এই ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে আপনি ম্যাক্সিমাম সময় 3টা স্লিপ নিয়ে খেলছেন, 3টা স্লিপ নিয়ে আপনাকে বোলারকে সুযোগ দিচ্ছেন, তার মানেটা হলো যে এই বোলারের উপর কিন্তু আপনার আস্থাটুকু অনেক রয়েছে, এবং মাত্র 3 জন পেস বোলারকে আপনি ইউজ করছেন। আপনার অস্ট্রেলিয়ার কিন্তু যে জিনিসটা রয়েছে, অস্ট্রেলিয়া কিন্তু আজকে 7 জন বোলারকে ইউজ করেছে, তার মধ্যে তাদের 3 জন জেনুইন পেস বোলার তো রয়েছেন, এবং তাদেরকে সমর্থন দেওয়ার জন্য আরো কয়েকজন বোলার রয়েছেন যারা আপনি জোরে বল করতে পারেন। কিন্তু বাংলাদেশ দলে এই প্রবলেমটা রয়েছে, সেটা হলো যে আপনি 3 জন পেস বোলার রয়েছেন কিন্তু আর চতুর্থ কেউ কিন্তু আপনি জোরে বল করতে পারবেন না। 2 জন স্পিনার রয়েছেন, নাজমুল হোসেন শান্ত নিজে স্পিন করেন, আপনি মমিনুলও স্পিন করেন, কিন্তু পেস বোলার আর কেউ নেই। সো এই ধরনের উইকেটে এই রোদের মধ্যে 3 জন পেস বোলারকে আপনি ইউজ করছেন, এবং উইকেট যখন আপনার পেস বোলারদের সহায়তা করছে তখন আপনার কাছে মনে হতেই পারে যে আমি আরেকটা চতুর্থ একজন পেস বোলার নিয়ে নামলে খুব ভালো হতো। সেটা যেহেতু নেই, তারপরে 3 জন পেস বোলারকে এক্সেলেন্ট কায়দায় তিনি ইউজ করেছেন, এবং ব্যাটিংটা যখন তার কাছ থেকে প্রয়োজন ছিল সেটা তিনি করেছেন। এই কারণে আমি সবসময় একটা কথা বলে থাকি, সেটি হলো যে ক্যাপ্টেনের কাজ কিন্তু ক্রিকেটে শুধুমাত্র টস করা না বা আপনি ফিল্ডিং সাজানো না, যখন দলের যেটা প্রয়োজন হবে সেটা সুন্দর মতো করে দেওয়াটা। অধিনায়কত্ব তার এক্সেলেন্ট হয়েছে এখন পর্যন্ত, আর তারপরে ব্যাটিংয়ে তিনি যেভাবে নমুনাটা দেখিয়েছেন তাতে আমার কাছে মনে হচ্ছে যে পুরো দলের আত্মবিশ্বাসটা চলে এসেছে তার এই ব্যাটিংটা দেখে। কায়সার ভাই, আপনি আসলে অস্ট্রেলিয়ার খেলা একজন সাংবাদিক হিসেবে অনেক অস্ট্রেলিয়ার ম্যাচ দেখেছেন। অজে বোলাররা আসলে বরাবরই ব্যাটারদের ডমিনেট করে থাকে। গত প্রথম দিনের পর আজকের দিনটাও অজি বোলারদের এই যে অসহায়ত্ব বাংলাদেশের কাছে, এটা আসলে সবশেষ কবে দেখেছিলেন?
মনে পড়ছে না ঠিক, তবে এর আগে যেটা অজি বোলারদের একটা অ্যাশেজ সিরিজ যেটা হয়েছিল সেখানে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরকে সেরকমভাবে একটা অসহায় অবস্থা দেখেছিলাম। আর এই টেস্টে তাদের কাছে আমার কাছে মনে হচ্ছে তাদের মূল দুর্বলতাটা হলো যে এরিয়ায় খেলা হয়েছে নর্দার্ন টেরিটরিতে, কিন্তু এই জায়গাটায় অস্ট্রেলিয়ার এই দলগুলো, অস্ট্রেলিয়া কিন্তু সবসময় খেলে না এখানে। সো এই জায়গার আপনার কন্ডিশন কেমন হবে বা এই উইকেট কেমন আচরণ করবে এই সম্পর্কেও তাদের তেমন কোনো ধারণা কিন্তু ছিল না। এবং খেলাটা হচ্ছে ড্রপ ইন উইকেটে, যেটা উইকেটটা এনে এখানে বসানো হয়েছে। সো এই উইকেটের আচরণ কেমন হবে এটা হয়তো তারা জানতো যে এখান থেকে হয়তো খুব বেশি পেস ওরিয়েন্টেড একটা উইকেট হবে, কিন্তু আজকে দ্বিতীয় দিনে আমরা যেটা দেখলাম সেখানে কিন্তু খুব ভালো ব্যাটিং উইকেট। এখানে বল কিন্তু আপনার ব্যাটে আসছে, আপনি কিন্তু স্ট্রোক খেলতে পারছেন, দুঃখিত, যেগুলো শর্ট বল আসছে সেই শর্ট বল কিন্তু আপনি মোকাবেলা করতে পারছেন। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে এই উইকেটটা যে এত সুন্দর ব্যাটিং আচরণ করবে দ্বিতীয় দিনে, সেটা খুব সম্ভবত তারা হয়তো মানে চিন্তা করতে পারেনি। এটা হলো একটি দিক। আরেকটি দিক হলো তারা হয়তো ভেবেছিল যে বাংলাদেশের যে বোলিং লাইন আপ, এই বোলিং লাইন আপের বিরুদ্ধে বা এই বোলিং লাইন আপ আপনাকে একদিনের মধ্যে অল আউট করে দিবে, এই চিন্তাটাও তাদের মধ্যে ছিল না। কিন্তু বাংলাদেশ মানে প্রপার চ্যানেলে বোলিংটা করেছে এবং এক্সেলেন্ট হয়েছে আপনার ক্যাপ্টেন্সিটা। সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে এখানে আপনি দেখবেন যে প্রথম দিন বোলাররা যে দায়িত্ব পালন করেছেন, দ্বিতীয় দিন ব্যাটসম্যানরা সেই দায়িত্বটুকু পালন করছেন। তবে আবার একটু মনে করিয়ে দিই, খেলাটা কিন্তু এখনো শেষ হয়নি। সেকেন্ড ইনিংস বোলার টেস্টে একটা জিনিস আছে, সেই সঙ্গে আসলে এই যে স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউডের মতন বোলারদের আমাদের টপ অর্ডার ব্যাটাররা সোফার যেভাবে খেলেছেন, এক্সেপ্ট লিটন দাস, এই বিষয়টাকে আসলে কতটুকু পজিটিভিটি ইন ফিউচারে আমাদের ক্রিকেটে আসলে ছড়াবে? আমি খুব একটা অবাক হইনি। কারণটা হলো যে আপনি দেখবেন যে বাংলাদেশের এই টেস্ট দলের পারফরমেন্সটা, আপনি জিম্বাবুয়ের সিরিজটা বাদ দিলে আপনি তারপরে যে এর আগে যে বাংলাদেশ 4টা টেস্ট ম্যাচ খেলেছিল, যেটা রাওয়ালপিন্ডিতে আপনার পাকিস্তানকে হারিয়ে এসেছিল, তারপর পাকিস্তানকে আবার বাংলাদেশের মাটিতেও কিন্তু হারিয়েছে। তো এই 4টা ম্যাচে বাংলাদেশের এই ব্যাটসম্যানরা বা এই বোলাররাই কিন্তু খেলেছিলেন, মানে এই বাঞ্চ অফ ক্রিকেট দলই কিন্তু ছিল। সো তারা যখন এরকমভাবে একটা টানা কন্টিনিউয়াস কোনো ম্যাচে পারফরমেন্স করবে, তার মানেটা হলো যে দে হ্যাভ সামথিং। এটা ইটস নট এ ফ্লুক। হ্যাঁ, আপনি একটা জিনিস হতে পারে যে একটা দুটো ম্যাচে আপনি খারাপ করতে পারেন, কিন্তু টানা ধারাবাহিকতা, সাফল্যের ধারাবাহিকতা প্রমাণ করে যে আপনার সক্ষমতা রয়েছে। তো আমি বিশ্বাস করি যে এই দলেরও কিন্তু আপনি সেই সক্ষমতাটুকু রয়েছে এবং তারা শুধুমাত্র অস্ট্রেলিয়ার না, যে কোনো বিশ্বের যে কোনো বোলারকে ফেস করার বা আপনি সেই বোলারকে শুধু ফেস করা না বা ডিফেন্স করা না, তাদের বিরুদ্ধে রান তোলার যোগ্যতা বা সক্ষমতাটুকু রাখে। তো সব কিছু মিলে হয়তো আরও অনেকে অবাক হয়েছেন, কিন্তু আমি মোটেও অবাক হইনি। এই টেস্ট দলকে আমি বলছি না যে এই টেস্ট দল এখন পর্যন্ত একেবারে নাম্বার 1 হয়ে গিয়েছে, তা হয়ে গিয়েছে, সে বিষয়টা না, কিন্তু একটা বদল অবশ্যই এসেছে। এবং তার চেয়েও বড় বিষয়টা হলো অস্ট্রেলিয়ার মাটিতে 23 বছর ধরে আমরা যে পুরনো গল্প শুনে আসছিলাম, সেই গল্প বদলে দেওয়ার একটা স্ক্রিপ্ট আমার কাছে মনে হচ্ছে যে এই সিরিজ শুরু হওয়ার আগে এই ক্রিকেটাররা একটা চিন্তা করেছিলেন যে 23 বছর ধরে আমরা এই গল্প শুনে আসছি, এই গল্পটা এবার একটু বদলে দিতে হবে। আমরা আসলে এই টেস্ট নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। একটা বিরতির সময় হয়েছে। দর্শক, আপনারা দেখছিলেন গেম অন। সময় হলো একটি বিরতির পর এসে আমরা আবারও বিস্তারিত আলোচনা করব। দর্শক, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি গেম অনে। আজকে কিন্তু আমরা আলোচনা করছিলাম ডারউইন টেস্ট নিয়ে। কাইসার ভাই, তামিমকে নিয়ে আমরা অনেক কথা বলছি, তামিমকে নিয়ে আমাদের একটা প্রতিবেদন আছে, আমরা একটু সেটা দেখে আসতে চাই। তো তানজিদ তামিম যে সেঞ্চুরিটা করেছেন সেটি নিয়ে একটি প্রতিবেদন আছে আমাদের হাতে। ডারউইন টেস্ট শুরুর আগে কজনই বা ভেবেছিলেন বাংলাদেশের একজন ব্যাটার স্টার্ক, কামিন্স ও হ্যাজেলউডদের সামনে সেঞ্চুরির দেখা পাবেন। বাংলাদেশের জন্য এতদিন যা ছিল স্বপ্নের মতো, সেই স্বপ্নই সত্যি করে দেখালেন ওপেনার তানজিদ হাসান তামিম। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে ধৈর্যশীল ব্যাটিংয়ে স্বাগতিক বোলারদের তুলোধুনো করেন এই বাহাতি ব্যাটার। 8টি 4 ও 1টি ছক্কায় এই সেঞ্চুরি তুলে নেন তিনি। দ্বিতীয় টেস্টেই সেঞ্চুরি পেয়ে উচ্ছ্বাসিত এই ক্রিকেটার। ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা দিন পার করছি আমরা। আমাদের প্ল্যানিং এটা ছিল যে প্রথম সেশনটা কিভাবে আমরা কাটাইতে পারি। তো ওরাও অনেক ভালো বোলিং করছে, তো আমাদেরও চেষ্টা ছিল যে আমরা এক্সট্রা কিছু করব না। আর দিন শেষে আমার যে বললেন সেকেন্ড টেস্টে একটা সেঞ্চুরি, সত্যি অনেক ভালো লাগার একটা মুহূর্ত আমার। ভাগ্য এদিন সঙ্গ দিয়েছে এই ওপেনারকে, দুইবার পেয়েছিলেন জীবন। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে ইনিংস থেমেছে 101 রানে। তানজিদের আগে 2006 সালে ফতুল্লা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন শাহরিয়ার নাফিস। তবে ক্যাঙ্গারুর দেশে কোনো বাংলাদেশি ব্যাটার হিসেবে এটি প্রথম টেস্ট শতক। তানজিদের এই ইনিংসে সঙ্গ দিয়েছেন অধিনায়ক নাজমুল শান্ত। দুজন মিলে জুটি করেন 93 রানের। অপর প্রান্ত থেকে ক্যারিয়ারের সপ্তম 50 তুলে নিয়েছেন বাংলাদেশের সাদা পোশাকের অধিনায়ক। তানজিদের সেঞ্চুরি আর শান্ত দৃঢ় ব্যাটিংয়ে প্রথম ইনিংসে লিড নিয়ে ডারউইন টেস্টে চালকের আসনে বাংলাদেশ।
আমরা আসলে এতক্ষণ বাংলাদেশ দলের ব্যাটিংটা নিয়ে আলোচনা করছিলাম, যদিও একটা ভালো অবস্থানে আছে, এরপরও ব্যাটাররা যেভাবে আউট হয়েছে, তানজিদ তামিমকে দিয়ে শুরু করতে চাই। সেঞ্চুরির পর কি কিছুটা অধৈর্য হয়ে গিয়েছিলেন কিনা? সেঞ্চুরির পর তিনি দেখবেন যে একটু ড্রিঙ্কস ব্রেকটা নিয়েছিলেন, এবং যখনই আপনি এরকম লম্বা, তার আগে ফিরে যাচ্ছি যে তিনি যখন দেখবেন আপনি 90s-এর ঘরে যে ছিলেন সেখানে কিন্তু খুবই কনসেন্ট্রেট দিয়েছিলেন এবং খুব ওয়েল ফোকাসড তাকে মনে হচ্ছিল, কোনো ভুল শট তিনি কিন্তু খেলছিলেন না, এবং অফসাইডের বাইরে তাকে বেশ কয়েকবার বল দেওয়ার চেষ্টা, মানে শটস খেলার জন্য কিন্তু লোলুপ এক ধরনের কিন্তু আপনার লোভ দেওয়া হয়েছিল, টোপ দেওয়া হয়েছিল, কিন্তু সেই টোপটাও তিনি নেননি, খুবই সতর্কভাবে খেলে যাচ্ছিলেন এখানে। হ্যাঁ, সেঞ্চুরির পর আপনি বলতে পারেন যে যখন একটু ড্রিঙ্কসটা ব্রেকটা হয়েছে, একটু কনসেন্ট্রেশনটা হয়তো ব্রেক হয়েছে, সেখান থেকে তারপর তিনি একটা স্টেপ আউট করে একটা বিগ শট খেলার চেষ্টা করেছিলেন। দ্যাট ওয়াজ এ মিস্টেক, কোনো সন্দেহ নেই, কিন্তু তার আগে তিনি যে কাজটা করে দিয়েছেন আমি মনে করি যে হি হ্যাজ ডান হিজ ডিউটি। ক্যাপ্টেনের কথা যদি একটু বলতে চাই, ক্যাপ্টেনের একটা নিশ্চিত সেঞ্চুরির সুযোগ ছিল, রানের পেছনে বেশি ছুটতে গিয়ে কি সেঞ্চুরিটা মিস করলো কিনা নাজমুল শান্ত? না, সে সময় ভালো বোলিংটাও তারা করেছে, অস্ট্রেলিয়ার দুর্দান্ত ভালো বোলিং করে, ওই বোলিংটা ভালো হয়েছে তাদের, এবং নতুন বলে যখন এসেছে তখন নিশ্চিতভাবে তারাও অপেক্ষা ছিল যে উইকেটটা নেওয়ার জন্য। সেখানে হয়তো এক ধরনের, তার মধ্যে এক ধরনের চিন্তাটা ছিল যে যেভাবে আমি খেলছি সেঞ্চুরিটা তো আমার কাছে চলে আসতে পারে, এবং আমরা সেটার জন্য কিন্তু অপেক্ষাও ছিলাম সেরকম ভাবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে সেখানে তিনি খুব বেশি তাড়াহুড়ো বা কোনো কিছু করেছেন। বিষয়টা হলো যে আপনি নতুন বলে কিভাবে খেলতে হবে, বা নতুন বল যখন আসবে তখন সেখানে আপনাকে একটু স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। নতুন বল থেকে তো বোলাররা নিশ্চিতভাবে কিন্তু একটু বাড়তি সুবিধাটুকু পান। এই নতুন বল থেকে তারা দেখবেন যে আপনি মাত্র 11 রান না 15 রান দিয়ে তারা 3টা উইকেট তুলে নিয়েছিল 4 ওভারের মধ্যে, বাট তারপরে পরের দিকে সেই বলটা কিভাবে সামাল দিতে হবে সেটা পরের ব্যাটসম্যানরা খুব ভালোভাবে করেছেন, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, সেঞ্চুরিটা হলে নিশ্চিতভাবে বাংলাদেশ এখন যে পজিশনে রয়েছে আর ভালো পজিশনে থাকতে পারতো। বিশেষ করে মুশফিকও কিন্তু আপনি 36 রান করে ফেলেছিলেন, এবং যে কায়দায় খেলছিলেন তাতে আমার কাছে তাকে সবচেয়ে বেশি ওয়েল ফোকাসড মনে হচ্ছিল, যে এই ধরনের সিচুয়েশনের জন্য কিন্তু ইজ আ আইডল ব্যাটসম্যান, কোনো সন্দেহ নেই। তারপরেও আমি মানে বাড়তিভাবে কাউকে দোষ দিতে রাজি না, কারণটা হলো যে জায়গায় বাংলা, হ্যাঁ আপনি হয়তো বলতে পারেন ভালোকে তো আরো ভালো হতে পারতো সেটা, কিন্তু তারপর আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি আমরা, সেটা হলো যে when you start you have to finish it. সো আপনি যখনই উইকেটে টিকে গিয়েছেন দ্যাট মিনস আপনাকে কিন্তু বড় খেলে আসতে হবে, সেখানে আর কোনো ধরনের মিস্টেক করা যাবে না বা ভুল করা যাবে না। বাট সেটা হয়তো মুশফিকের ক্ষেত্রে একটু ভুলটা হয়েছে, কিন্তু তারপর আমি এখানে সার্বিকভাবে কাউকে দোষ দিতে রাজি না। বাংলাদেশের সার্বিক ব্যাটিংটাই কিন্তু আপনি খুব ভালো ব্যাটিং হয়েছে। লিটন দাসকে নিয়ে একটু জানতে চাই, একটা লম্বা ইনজুরির পর লিটন দাস ধরে নিয়েছিল অনেকে যে লিটন দাস এই সিরিজটাতে খেলবেন না বাংলাদেশের হয়ে, অভিজ্ঞ একজন ব্যাটার, 2 ফরম্যাটের ক্যাপ্টেন, আজকে যেভাবে আউট হয়েছে কোনোভাবে কি মনে হয়েছে লিটন দাস আসলে কনফিডেন্ট না এই টেস্টের জন্য, বা তিনি রেডি না ইনজুরি থেকে ফিরে? না, আমি এত দ্রুত মানে একটা ইনিংস দেখে কারোর সম্পর্কে এরকম ভাবে সিদ্ধান্তে আসতে চাই না, কারণটা হলো যে লিটন দাস এর আগে পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু এক্সেলেন্ট পারফরমেন্স করেছিলেন সিলেটের টেস্ট ম্যাচে, সেই টেস্ট ম্যাচ আমি কভার করেছিলাম, এবং এর আগেও তিনি পাকিস্তানের মাটিতেও কিন্তু ভালো ব্যাটিংটা করেছিলেন। সো তিনি একটা টেস্ট লম্বা সময় ধরে হয়তো একটা জিম্বাবুয়ে সিরিজে তিনি ছিলেন না, কিন্তু তারপরেও একটা সিরিজ শেষে এসে এখানে এসেছেন, এবং এই সিরিজ খেলতে যাওয়ার জন্য এই টেস্ট ম্যাচে তার কিন্তু খেলার কথা ছিল না। শেষ মুহূর্তে তিনি ইনজুরি থেকে যখন কাভার আপটা করতে পেরেছেন তখন তাকে নেওয়া হয়েছে, এবং আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচটায় তিনি যেভাবে আউট হয়েছেন তাতে হি ওয়াজ ট্র্যাপড। তাকে যে হ্যাজেলউড দেখবেন যে আপনি যে বোলিংটা করেছেন, যে হ্যাজেলউড কিন্তু তাকে আপনি 5টা বল করেছিলেন, 5টা বল কিন্তু তিনি ভিতরের দিকে এনেছিলেন, এবং যে বলটা তিনি আউট হয়েছেন সেই বলটা একটু অফ স্টাম্পের বাইরে ছিল, সেটা কিন্তু তিনি নাও খেলতে পারতেন, খেলাটা ছেড়ে দিতে পারতেন ভেরি ইজি, কিন্তু তারপরেও যেহেতু আগের 5টা বলে তেমনভাবে তিনি তাকে খুব ভালোভাবে ডিফেন্স করেছিলেন, এই বলটা হয়তো একটা মনে করেছিলেন সেভাবেই ডিফেন্স করবেন, শর্টস খেলতে কিন্তু তিনি যাননি, ব্যাটের কানায় যেখানে লেগেছে এবং স্লিপে ক্যাচটা এক্সেলেন্ট ক্যাচ হয়েছে। সো নতুন বলে আরেকটু আমি মনে করি যে আরেকটু মানে ডাউন হয়ে খেললে দেখতেন যে আপনি হয়তো এই কাজটা হতো না, আরেকটু সতর্ক থাকলে তিনি সামাল দিতে পারতেন। তারপরেও বাংলাদেশ এত ভালো খেলেছে, যেটি বললাম যে লিটন দাসের শূন্য কিন্তু এখানে ব্যর্থতা তেমন মনে হচ্ছে না। সো ফার বাংলাদেশ আমরা আসলে বলতেই পারি একটা ম্যাচিউর ক্রিকেট খেলেছে এখন পর্যন্ত, 2 দিন আসলে টু আর্লি টু কল, এরপরও এই টেস্ট ম্যাচের ভবিষ্যৎটা কি দেখছেন? এখন পর্যন্ত তো যেহেতু আপনি 6টা সেশনের মধ্যে 5টা সেশন ফুললি ডোমিনেট করেছেন, এবং একটা সেশনে অনার্স আপনার ভাগাভাগি হয়েছে, সম্মান ভাগাভাগি হয়েছে, আমি বলবো যে শেষ সেশনে যদিও তারা 3টা উইকেট তুলেছে, আমরা রানও করেছি, যেটা বললাম যে ওই দুজন নট আউট থাকার কারণে এই রান এবং 43 রান অপরাজিত 43 রান এসেছে এই জুটি থেকে। তার চেয়েও বড় বিষয় হলো যে তারা 25 ওভার ব্যাটিং করেছেন, সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। সো আমার কাছে মনে হচ্ছে যে এখন পর্যন্ত এই ম্যাচে যেভাবে ডোমিনেট করেছিল বাংলাদেশ, সেই ডোমিনেশনটা যদি আপনি
থার্ডের ফার্স্ট সেশন পর্যন্ত বাংলাদেশ করতে পারে, তাহলে দেখবেন যে এই ম্যাচে বাংলাদেশের আরো অনেক দূর এগিয়ে যাবে। তখন এই ম্যাচে হারার চিন্তাটা শুধুমাত্র একটা দলেরই থাকবে, সেই দলটা হলো অস্ট্রেলিয়া। এবং বাংলাদেশ দলের তখন চোখে অনেক বড় স্বপ্ন থাকবে যে আমরা এই ম্যাচটা জিততে পারি। তবে আমি আবার বলছি যে বাংলাদেশ এরকম একটা লিড নিয়েও কিন্তু বাংলাদেশের মাটিতে সে ম্যাচটা হেরেছিল। সো সেকেন্ড ইনিংসটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এবং তার চেয়ে বড় বিষয়টা হলো যে অস্ট্রেলিয়াকে রিকভার করার জন্য খুব বেশি সময় দেওয়া যাবে না। বাংলাদেশ কালকে ফার্স্ট সেশনে যদি তেমন রান নাও করে, কিন্তু সেই সেশনে যদি পুরো 4টা উইকেট নিয়ে খেলতে পারে এবং আপনি সেশনটা এমনি পার করে দিতে পারে, তাহলে দেখবেন যে অস্ট্রেলিয়ার জন্য টাইম যত কমবে অস্ট্রেলিয়ার দুশ্চিন্তা কিন্তু তত বাড়বে। কারণ অস্ট্রেলিয়া এখানে সবার আগে যেটা চাইবে সেটা ম্যাচটা জিততে চাইবে। সো ড্র করার চেয়ে ম্যাচটা জেতার টেন্ডেন্সিটা তাদের জন্য বেশি থাকবে, এবং সেটা করতে চাইলে যখন আপনি একটু তাড়াহুড়া করবে বা যখন সময় কম থাকবে তখন রিস্ক নিবে, এবং সেই রিস্ক যখন নিবে তখন বাংলাদেশের সুযোগটা বেড়ে যাবে। কায়সার ভাই, সাংবাদিকতা আপনার লম্বা ক্যারিয়ার, অস্ট্রেলিয়ানরা আসলে সচরাচর সাবকন্টিনেন্টের যে সকল দল আছে, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, খুব বেশি একটা প্রশংসা করতে চায় না। আমি আজকে যখন কমেন্ট্রি শুনছিলাম, অ্যাডাম গিলক্রিস্ট, তারপর হচ্ছে ডেভিড ওয়ার্নার বারংবার বাংলাদেশের ব্যাটারদের, বোলারদের প্রশংসা করছিল। গিলক্রিস্ট আসলে খুব চমৎকারভাবে বাংলাদেশের কথা বলছিল যে এই টেস্টে এখন পর্যন্ত চালকের আসনে বাংলাদেশ, এবং বাংলাদেশের একটা জয়ের সম্ভাবনাও তিনি দেখছেন। সোফার এই বিষয়টা আসলে বাংলাদেশের জন্য কতটা পজিটিভ? না, অবশ্যই পজিটিভ। স্কোর কার্ড তো তাই বলছে। স্কোর কার্ডে যখন আপনি এগিয়ে থাকবেন তখন সেখানে নিশ্চিতভাবে আপনি প্রতিপক্ষ যারা পিছিয়ে থাকবে তাদের তো আপনি প্রশংসা করতে পারেন না, এবং তারা একেবারে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকেই বলি, সেটা হলো যে তারা দুর্দান্ত কমেন্ট্রি করছেন এখন পর্যন্ত। আমি নিজে কমেন্ট্রি শুনেছি, সেখানে তারা যেভাবে বলছিলেন যে জায়গায় বাংলা, ইভেন এক সময় তো আমি শুনলাম মানে একজন কমেন্টেটর বলছিলেন যে এই উইকেটে কেমন বোলিং করতে হবে সেটা বাংলাদেশের বোলাররা কিন্তু দেখিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার এই বোলারদেরকে। ওয়ারেজ আমার কাছে মনে হচ্ছে যে এখন পর্যন্ত বাংলাদেশ যেভাবে ব্যাটিংটা করেছে, যেভাবে বোলিংটা করেছে, সেটা আরেকটু সময় বাকি রয়েছে। জাস্ট শুধু একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো টেস্ট ম্যাচের থার্ড ডেটা কিন্তু আপনি এই ম্যাচ কোন দিকে যাবে সেটার গতি প্রকৃতি কিন্তু বোঝা যায়, এবং সেই জায়গায় কিন্তু বাংলাদেশ দাঁড়িয়ে রয়েছে, চালকের আসনে রয়েছে। আপনার কথা বলি যে ড্রাইভিং সিটে বাংলাদেশ রয়েছে। এখন আরেকটু লক্ষ্য আরও সামনে বাড়তে হবে। আপনি যত আপনার সতর্কভাবে ব্যাটিংটা করবেন, এবং তাহলে দেখবেন যে আপনি লিড আরেকটু সামনে বাড়বে। আর আপনার 1 রান বা 2 রান করে সামনে বাড়া মানেটাই হলো যে অস্ট্রেলিয়ার এই ম্যাচ থেকে ছিটকে যাওয়া, বা তখন হারের চিন্তাটা অস্ট্রেলিয়ার কাঁধে আরো বাড়তিভাবে চলবে। এখনই চলে গিয়েছে, কারণ আমি একটা দেখছিলাম যে ফক্স স্পোর্টস যে আপনার প্রেডিকশন করেছে, সেখানে সে প্রেডিকশনে তারা দিয়েছে যে এই ম্যাচে এখন পর্যন্ত বাংলাদেশের জয়ের সম্ভাবনা 69%। রাইট, যেটা শুরুতে আসলে আমি 2 or 5% দেখেছিলাম। কায়সার ভাই, আমরা ব্যাটিং নিয়ে বিস্তর আলোচনা করেছি, একটা বিরতির সময় হয়েছে, এরপর এসে আমরা বোলিংটা নিয়ে আলোচনা করব। দর্শক, আপনারা দেখছেন গেম অন, সময় হলো আরো একটি বিরতির পর এসে আমরা বাংলাদেশের বোলিং ইনিংস নিয়ে আলোচনা করব। দর্শক, আপনাদেরকে গেম অনে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা এতক্ষণ ডারউইন টেস্টে বাংলাদেশের ব্যাটিং এবং অস্ট্রেলিয়ার বোলিং নিয়ে আলোচনা করছিলাম। এইবার আসলে একটু হট টপিক বাংলাদেশের বোলিংটা নিয়ে আলোচনা করতে চাই। প্রথম দিনে বাংলাদেশের বোলিংটা কেমন দেখলেন? এক্সেলেন্ট, দুর্দান্ত বোলিং। এবং বলা হচ্ছিল যে যেহেতু আপনি নাহিদ রানা এই সিরিজে নেই, শরীফুলও এখানে খেলছেন না এখন পর্যন্ত, প্রথম টেস্টে তিনি ছিলেন না, সো একটা উইকেস্ট বা মানে দুর্বল একটা বা ক্ষয়িষ্ণু একটা শক্তির বোলিং দল নিয়ে বাংলাদেশ কিন্তু খেলতে নেমেছে। আমার এই কথার যুক্তিতে আমি শুধু একটা জিনিস যোগ করতে চাই। আর একটা বিষয়টা হলো যে দেখবেন আপনি যে সিরিজ শুরু হওয়ার আগে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল কিন্তু এই বিষয়টাই, যে যেহেতু শরীফুলও নেই প্রথম টেস্টে, নাহিদ রানা তো পুরো সিরিজেই নেই, তাহলে বাংলাদেশের পেস বোলার যারা রয়েছে এই পেস বোলিং নিয়ে বাংলাদেশ এই ব্যাটিং লাইন, অস্ট্রেলিয়ার এত শক্তিশালী ব্যাটিং লাইন আপ দলটাকে নিয়ে বিরুদ্ধে কি খেলতে পারে বা কি করতে পারে, এই ধরনের একটা আশঙ্কা উঠেছিল। কিন্তু প্রায় প্রত্যেকে সিরিজ শুরু হওয়ার আগে যে সংবাদ সম্মেলনে যারা এসেছিলেন তাদেরকে এই প্রশ্নটা শুনতে হয়েছিল, এবং বাংলাদেশও কিন্তু সেটা বলেছে যে ইয়েস, দে আর গোয়িং টু মিস নাহিদ রানা ব্যাডলি, কোনো সন্দেহ নেই। বাট কিন্তু এই 3 জন বোলার অন্তত প্রথম ইনিংসে যে বোলিংটা করেছেন তাতে বোঝা যাচ্ছে যে নাহিদ রানার শূন্যতাটা তারা কিন্তু অন্তত পূরণ করে দিয়েছেন এখানে। নাহিদ রানা থাকলে হয়তো আরো ভালো হতো, কোনো সন্দেহ নেই, কিন্তু বিষয়টা হলো যে নাহিদ এই প্রথম ইনিংসে যিনি ভালো বোলিং করেছেন সবচেয়ে, হাসান মাহমুদ, নাহিদ রানা আর শরীফুল থাকলে খুব সম্ভবত তার জায়গাটাই হতো না সেরা একাদশে। তখন শরীফুল এবং নাহিদ রানা খেলতেন, এবং তার সঙ্গে তাসকিন অবভিয়াস চয়েস হিসেবে খেলতেন, এবং হাসান মাহমুদকে হয়তো পরের টেস্টে হয়তো দেখা যেতে পারতো। কিন্তু যেহেতু আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, সেটা হলো যে আপনি কেউ যদি আপনার খেলতে না খেলে এবং কেউ যদি খেলার সুযোগটা পায়, তাহলে সেই জায়গাটাকে তার সিল করাটা উচিত, নেওয়াটা উচিত সুযোগটা। সেটা করে দেখিয়েছেন এই 3 বোলার দুর্দান্তভাবে, এবং 3 জনই কিন্তু ভালো বোলিং করেছেন। এমন না যে একজন ভালো বোলিং করছেন আর বাদ বাকি 2 জন কিন্তু আপনি খুব দুর্বল টাইপের বা আপনি মাঝারি টাইপের বোলিং করেছেন, তা কিন্তু না।
তিনজন পেস বোলারকে যখন যে দায়িত্ব তাদেরকে দেওয়া তিন হয়েছে দিক থেকেই অ্যাটাকটা তিন দিক হয়েছে। থেকে অ্যাটাকটা হয়েছে এবং তাদের কাছ থেকে যখনই উইকেট নেওয়ার ডিমান্ডটা করেছেন অধিনায়ক, ঠিক তখনই কিন্তু তারা সেটা ডেলিভারটা দিয়েছেন। আর একটা ভালো জিনিস লক্ষণীয় ছিল যে তিনটা বলার আসলে অস্ট্রেলিয়া কোনো ব্যাটারদেরকে এই যে উইকেটে সেট হওয়ার মতন কোনো অবস্থা হচ্ছে যে দেয়নি। স্পেশালি হাসান মাহমুদের কথা বলছিলেন, বাংলাদেশ 12 ওভার পর্যন্ত ওয়েট করেছে প্রথম উইকেটটা পড়ার জন্য। এরপর কিন্তু নিয়মিত বিরতিতে অস্ট্রেলিয়া উইকেট হারিয়েছে। এই যে ডমিনেন্সটা, আমাদের পেসারদের একটা বিপ্লব অনেক আগেই শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার মাটিতে। আমরা সবাই অপেক্ষা করছিলাম যে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে বাংলাদেশের পেসার আসলে মূল পরীক্ষাটা দিবে। এই পরীক্ষাটায় আসলে বাংলাদেশের বোলিং লাইন আপ কতটা উত্তীর্ণ হতে পারলো বলে মনে না, হয়? এখন পর্যন্ত তো আমি মনে করি যে প্রথম ইনিংসটা যদি আপনি বলেন তাহলে তো লেটার মার্ক পেয়ে পাস করেছে, কোনো সন্দেহ নেই। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে টেস্ট ম্যাচ কিন্তু জেতান বোলাররা, বিশেষ করে পেস বোলারদের উপরে যদি পেস বোলারে যদি ডমিনেট না করতে পারেন তাহলে দেখবেন যে আপনি সেই ম্যাচে আপনি কিন্তু পিছিয়ে যাবেন। সো সবসময় সেটা আমরা দেখে আসছি। সেই জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশের এই যে পেসের যেভাবে আপনি বললেন যে পেস বিপ্লবের মতো একটা আমরা দেখতে পাচ্ছি, এটা আপনাকে এগিয়ে রাখতে হবে। আপনি দেখবেন যে পেসে উপর যখনই আপনি জোর দিবেন বা আপনি 3জন বা 4জন পেস বোলার নিয়ে খেলতে চাইবেন, তখন একটা অবভিয়াস বিষয় থাকে, সেটা হলো যে ইনজুরি। আপনি দেখবেন যে মেইন বোলাররা কিন্তু অবশ্যই ইনজুরিতে পড়বেন, কিন্তু তাদের একজন বা দুজনের ইনজুরির জন্য পুরো বোলিং শক্তিটা যেন খর্ব না হয়ে যায় সেই চিন্তাটা আপনাকে করতে হবে। এই কারণে আপনাকে পাইপলাইনে ভালো খেলোয়াড় রাখতে হবে, মানে তৈরি রাখতে হবে, যাতে একজনের শূন্যতা আরেকজন সাথে সাথে পূরণ করে দিতে পারেন। সো আপাতত এখানে বাংলাদেশ সেটা পূরণ করতে পেরেছে। আরেকটা জিনিস আপনার কাছে এই টেস্ট নিয়ে লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে বাংলাদেশ যদি এই ম্যাচটা জিততে চায় বা আরো ডমিনেট করতে চায় শেষ ইনিংসে, বাংলাদেশের বোলিং ইনিংসে পেসারদের কোন জিনিসটা মাথায় রেখে আসলে বলটা করা উচিত? প্রথম কথাটা হলো যে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের চিন্তাই করা উচিত না। বাংলাদেশ অন্তত প্রথম ইনিংসে এত ভালো রান করা উচিত, আরো বাদবাকি যে 4টা উইকেট রয়েছে, এবং সময়টা এত বেশি নেওয়া উচিত যাতে সেকেন্ড ইনিংসে তাদেরকে আর ব্যাটিং এর সুযোগটা না করতে হয়। আপনি যদি এখানে 250 বা 300 রানও বাংলাদেশ যদি লিড নিতে পারে, তাহলে সেই কারণে অস্ট্রেলিয়াকে দেখবেন যে আপনি অনেক দ্রুত ব্যাট করতে হবে তাদেরকে, বা তাদের মধ্যে এক ধরনের বাড়তি চিন্তাটুকু থাকবে। এই চিন্তাটুকু আপনি তাদেরকে দিয়ে দেন, এটা একটা করেন। আর অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশ প্রথম ইনিংসে যেভাবে বোলিংটা করেছে, এখানেও ঠিক সেই কাজটুকু করতে হবে। এবং বাড়তি একটা সুবিধা বাংলাদেশের হবে, সেটা হলো যে আপনি দেখবেন যে আজকে দেখছিলাম আমি উইকেটে বল কিছুটা টার্ন করছে, থার্ড ডে এবং ফোর্থ ডেতে তো অবশ্যই করবে, এবং তখন ব্যাটিংটা করবে এখানে অস্ট্রেলিয়া। সো আমার কাছে মনে হচ্ছে যে প্রথম ইনিংসে বোলাররা যেরকমভাবে আমাদেরকে ডিভিডেন্ড দিয়েছেন, যেরকমভাবে আপনি সাফল্য এনে দিয়েছেন, দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের দ্বিতীয় ইনিংসে 2 স্পিনার আমাদেরকে সেই সুযোগটা করে দিতে পারেন যে ডমিনেট করতে পারেন। এইবার আসলে একটা ভিন্ন প্রসঙ্গ নিয়ে আসতে চাই, সেটা হচ্ছে ভারত বাংলাদেশের বিপক্ষে যেই সিরিজটি ছিল, বাংলাদেশে এসে খেলা কথা ছিল সেটি বাতিল করেছে। এই যে বিষয়টা, এখানে কি কোনোভাবে মনে হচ্ছে যে বিসিবি প্রপারলি কমিউনিকেট করতে পারেনি, বা বিসিবির জায়গা থেকে প্রপারলি ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে তাদেরকে কনভিন্স করতে পারেনি বলেই কি সিরিজটা ভারত ক্যান্সেল করলো? না না, এখানে কনভিন্স করার কোনো কিছু নেই। কারণটা হলো যে এটা 2 বোর্ডের মধ্যে না, এটা আপনি পলিটিক্যাল কারণেই পুরোপুরি এই সিরিজটা বাতিল হয়েছে, কোনো সন্দেহ নেই। কারণটা হলো যে আপনি জানেন যে 2 প্রতিবেশী দেশের মধ্যে একটা সম্প্রীতিমূলক মানে সম্পর্ক কিন্তু এই মুহূর্তে নেই। বেশ কয়েক বছর আগে থেকে এই জটিলতাগুলি তৈরি হচ্ছিল, এবং এটা যে বাতিল হবে সেটা আমি নিজে লিখেছি যে এই সিরিজটা হওয়ার কোনো সুযোগই নেই। কারণটা হলো যে মাত্র আপনি সেপ্টেম্বরের এই সিরিজটা শুরু হওয়ার কথা, এখন পর্যন্ত এই সিরিজ নিয়ে কোনো আলোচনাই হয়নি। অলরেডি ভারত আফগানিস্তানের সঙ্গে খেলার জন্য সূচিও প্রকাশ করে দিয়েছে। রাইট, সেটাই আর কি। বাট 2 বোর্ড চেষ্টা করেছিল, বিশেষ করে বাংলাদেশ বোর্ড চেষ্টা করেছিল। কারণটা হলো যে ইন্ডিয়ার মতো দলকে যদি বাংলাদেশ সফরে আসে, তখন একটা আর্থিকভাবে একটা তো বড় বিষয়টা থাকে, এবং প্লাস আপনি একটা কম্পিটিটিভ একটা ম্যাচ হয়, সিরিজটা খুব মূল্যবান একটা সিরিজ হয়ে থাকে। কিন্তু সেটা 2 বোর্ডের মধ্যে কোনো, আমি মনে করি না যে বোর্ড টু বোর্ড এই ধরনের কোনো জটিলতা রয়েছিল। জটিলতাটা কিন্তু আপনার তৈরি হয়েছে রাজনৈতিক কারণে। এই সম্পর্কটা ভালো না বলেই এই সিরিজটা বাতিল হয়েছে। অসংখ্য ধন্যবাদ কায়সার ভাই আমাদের শোতে আসার জন্য। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন গেম অন, আপনাদের সঙ্গে ছিলাম আমি আবরার আল দাইয়ান। আজকের আয়োজন এতটুকুই, আবারও দেখা হবে আগামী সপ্তাহে।